ওটা বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের কয়েকদিন আগেই এসএপিএস পার্ট 1 পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো আমাদের এসএপিএস পার্ট 1 পরীক্ষার পরে যারা কৃতকার্য হয়েছে বা এবার হয়তো কৃতকার্য হয়নি, তারা সবাই একটা বিষয় জানতে চাচ্ছেন যে আপু আমার নেক্সট স্টেপ কি হবে। নেক্সট স্টেপে আমি আমার হয়তো পার্ট 1 হয়েছে, আমি যেটা আপগ্রেডমেন্ট করার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে ইমার্সিভ পার্ট 1 নামের ডিগ্রিটি আমার নামের সাথে আমি অ্যাড করতে চাচ্ছি। সেইটি সেইটির পদ্ধতি বা প্রসিডিউর কি কি। অনেকেই আছেন যে অনেকবার এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য বারবার প্রস্তুতি নিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে বারবার প্রস্তুতিটা নেওয়া সত্ত্বেও রেজাল্টটা আশানুরূপ হচ্ছে না। তো তারাও জিজ্ঞেস করছেন যে আপু কিভাবে করে এই সময়টাকে কাজে লাগিয়ে আমি এমআরসিওজি পার্ট 1 এর জন্য চেষ্টা করব। আসলে এমআরসিওজি পার্ট 1 এর জন্য আপনার চেষ্টা করা উচিত। যেহেতু দ্বিতীয় গ্রুপের মন অনেক বেশি খারাপ থাকে, সো দ্বিতীয় গ্রুপের কথাটা দিয়ে আমি শুরু করি। যদি এমন হয়, আমি এসবিএস পার্ট 1 পরীক্ষায় যারা কৃতকার্য হননি তাদেরকে দুই ভাগে ভাগ করতে চাই। এক, যে আপু আমি হয়তো এবার ফার্স্ট বার অ্যাটেম্প নিয়েছিলাম। আরেকটা হচ্ছে যে আপু আমি ফার্স্ট বার না, আমি বেশ কয়েকবার অ্যাটেম্প নিয়েছি, আমার হচ্ছে। যারা প্রথমবারের মতো অ্যাটেম্প নিই, আমরা সবসময় বলি যে আউট দেয়ার যে আপনি শুধুমাত্র আসলে আমরা চাই না আপনি আসলে না, সবাই ইউনিভার্সিটি পার্ট 1 পরীক্ষা। এটা আপনার স্কিল ডেভেলপমেন্টের একটা পরীক্ষা। এটা দেখা যায় একটা শখের পরীক্ষা। আমরা যারা ইউনিভার্সিটি এমএসসিওজি ট্রেনিং করছি বলতে চাই যদি, তারা সবাই এফসিপিএস বা এমডি কোনো একটা না কোনো ট্রেনিং এ আছেন। সুস্মিতা ভট্টাচার্য, নমস্কার আপু। আম, সবাই কোনো না কোনো একটা ডিগ্রিতে আছে, কোনো একটা কোনো ডিগ্রি ট্রেনিং এ আছে। এটার কারণ কি, পার্ট 3 পরীক্ষা দিতে আমাদের 4 বছরের একটা ট্রেনিং লাগে। সো আপনারা হচ্ছে দেখা যায় যে এটা একটা শখের দিক দিয়ে আমি যেটা বলতে চাইলাম যে কেউই, খুব বেশি মানুষই প্রাইমারিলি এমআরসিওজি ডিগ্রিটা করে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রথমবারের মতো এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়ে থাকেন, আমি আপনাকে বলবো স্টিক টু ইউর প্ল্যান। আপনি এফসিপিএস পার্ট 1 এর পথে আগাচ্ছেন, আপনি এফসিপিএস পার্ট 1 এর পথে আপনি আগান। বাকিটুকু রেস্ট অফ অল, আপনি যদি দেখা যায় যে কয়েকবার পরীক্ষা দিয়ে আপনি কৃতকার্য হচ্ছেন না, যেটা আমরা কখনোই চাই না, এরকম যদি হয় তাহলে আমরা নেক্সট প্ল্যানে শিফট করতে পারি। এখন আসেন, যদি এমআরসিওজি পার্ট 1 যারা এসএমএস পার্ট 1 পরীক্ষা বেশ কয়েকবার দিয়েছেন কিন্তু হচ্ছে না, আচ্ছা ল্যাকিংসটা কি? এখন আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় দুইটা ভাগ চলে আসছে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা এসবি, এবং দুইটাতেই হচ্ছে ইকুয়াল পরিমাণ নাম্বার। সো এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় ভালো করতে হলে, যদি এসবিএ তে আমি ভালো না করি, এর কোনো বিকল্প নেই, এসবিএ তে আমার ভালো করতেই হবে। এবং এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাটা পুরোপুরি এসবিএ বেসড এবং ক্লিনিক্যাল বেসড। এখন দেখা যাচ্ছে যে এফসিবিএস পার্ট 1 পরীক্ষায় বেসিক কোশ্চেন আর তেমন আসে না, বেসিকের সাথে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন মিলিয়ে কোশ্চেনটা আসে। তো এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার জন্য আপনি যদি প্রিপারেশন নেন, আপনার একদিকে যেমন একটা আমাদের ব্রেকডাউন কাজ করে যে আমার কোনো ডিগ্রি হচ্ছে না, সেইটা যেমন ঠিক হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আপনাদের হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য আপনার প্রিপারেশনটা অনেক বেশি জোরালো হবে। এখন আম, আমি যেহেতু এটা হচ্ছে আনসার মেন্টুল লাইফ, এই কোশ্চেনটা হচ্ছে এটা, আমি আমাদের সাথে যে যুক্ত আছে আমাদের সুস্মিতা ভট্টাচার্য, শ্রেয়া শ্রেয়া আপু সম্ভবত এবার পরীক্ষা দিচ্ছেন। তো শ্রেয়া আপুর জন্য তো আলাদা করে কোনো কিছু বলার নাই, শ্রেয়া আপু তো এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাটাই দিচ্ছেন। তো সবার একটা খুব ইয়ে থাকে যে আপু আমি, শ্রেয়া আপু তো ওই শ্রেয়া আপুই, আমাদের শ্রেয়া আপুই যে এবার পার্ট 1 পরীক্ষায় অ্যাপিয়ার করতেছেন, শ্রেয়া চৌধুরী আপু নাকি এটা আমাদের নতুন শ্রেয়া আপু? আমি যদি মানে বলতে চাই, আপু এটা যদি একটু বলেন। শ্রেয়া, ওই শ্রেয়া আপুর নাম শ্রেয়া আপু? আচ্ছা, আপু নিউ। আচ্ছা আপু, আপনার কি কোনো কোয়ারি আছে? যেহেতু এটা আজ দা মেন্টল লাইফ, যে আপু এই স্পেসিফিক করে বলেন, তাহলে আমি ওই স্পেসিফিক করে কথা বলার চেষ্টা করবো। হুম হুম, কংগ্রেচুলেশন আপু, এসএমএস পার্ট 1 পরীক্ষায় পাশ করছেন এই সেশনে। আপু, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি আপু, শিওর। হ্যাঁ আপু, ওই যে আমি ওই যে এমআরসিওজির জন্য আমার কোনো এমআরসিওজির অ্যাকাউন্ট ছিল না। তো আমি হুম অ্যাকাউন্ট করেছি দিদি, কিন্তু তারপরে যে ওই যে সাবমিট এলিজিবিলিটি অ্যাপ্লাই করতে হয় দিদি, ওইটাও হুম আমি হুম। অ্যাপ্লাই করেছি, কিন্তু কথা হচ্ছে যদি আমি না বুঝতে পারিনি, আমি
2বার এলিজিবিলিটি অ্যাপ্লাই করে ফেলেছে। পরে আমি দেখেছি ওইখানে লেখা ছিল যে একবার এলিজিবিলিটি অ্যাপ্লাই করার পরে আর যেন এলিজিবিলিটি অ্যাপ্লাই না করে। এখন এই জিনিসটা নিয়ে আমি খুব টেনশন হচ্ছে যে আমার কোনো ইমেইলও আসেনি এলিজিবিলিটি করার পরে। হুম। এখন এটা নিয়ে আচ্ছা, আমার টেনশন হচ্ছে দিদি। এক নম্বর কথা, এটা নিয়ে আমাদের আলাদা সেশন হবে। আপনারা, আপনি কি অ্যাডমিটেড আমাদের লং ব্যাচটাতে? হ্যাঁ হ্যাঁ, আউটলেয়ারে আমি কালকে অ্যাডমিশন নিয়েছি দিদি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এটা নিয়ে দীপু আপুর একটা আলাদা সেশন হবে। যে সেশনটাতে আপনাকে দীপু আপু, আপনি গেছেন যেহেতু এলিজিবিলিটি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন, তো এটার মধ্যে স্ক্রিনশট দিয়ে দিয়ে একদম আপু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই দিবে কেমনি করে এলিজিবিলিটি ফর্ম ফিল আপ করতে হয়। আপনি যদি ঠিকভাবে এলিজিবিলিটি ফর্ম ফিল আপ করে থাকেন, ইজ ভেরি ওকে। আপনি জাস্ট খালি এনশিওর হয়ে নেবেন আপুর সেশনটা দেখে। 2বার করলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু মেইন কথাটা হচ্ছে আপনি পারফেক্ট ভাবে করছেন নাকি। বেশিরভাগ মানুষই দেখা যায় যে পারফেক্ট ভাবে করতে পারে না, একটা না একটা ছবি বা একটা না একটা ইনফরমেশন মিস হয়ে যায়, বা ছবির হচ্ছে ফরম্যাট ঠিক থাকে না, তো ওরা ওই ছবিটা পায় না। তো এই ক্ষেত্রে হচ্ছে এইটা খেয়াল রাখতে হয়। এটা যদি আপনি ঠিক মতো না করেন তাহলে তো আপনি পরে পরবর্তীতে বুকিং পাবেন না। আর এলিজিবিলিটি মেইল এখন এত তাড়াতাড়ি আসে না। আপনার সাধারণত দেখা যায় যে ওদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্টেড ডেট, এখনো আমি দেখি না এক্সপ্রেশন অফ ইন্টারেস্টেড ডেট ওরা এখনো নেটে আপলোড করেনি। সো এক্সপ্রেশন অফ ইন্টারেস্টেড ডেট এর আগে আপনাদের এলিজিবিলিটি মেইলটা যেটা আছে সেটা চলে আসবে যে ইউ আর এলিজিবল অর ইউ আর নট এলিজিবল। বেশিরভাগই আসে যে ইউ আর এলিজিবল। যেটা বললাম যে কেউ যদি ভুল করে থাকে তখন আসে যে ইউ আর নট এলিজিবল। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই আপু, ওইটা লেখা থাকে যে এলিজিবিলিটি ফর্ম একবার ফিল আপ করবেন, সমস্যা নেই। আপনি যদি ঠিক মতো ফিল আপ করে থাকেন তাহলে অবশ্যই আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টও ঠিকঠাক মতো জমা হবে, আপনার বুকিংও ঠিকঠাক মতো জমা হবে। আচ্ছা, এটা একটা কনফিউশন ছিল দিদি। আর আরেকটা জিনিস যেটা আমি জানতে চাচ্ছিলাম দিদি, যে আমি এই সেশনে জয়েন করতেছি না দিদি। আমি মানে মেইনলি আমার আসলে টার্গেটটাই ছিল এমআরসিইউজি, কিন্তু আমি আসলে এফসিপিএস টা আমার ড্রিম ছিল। তো আমি আগে এফসিপিএস টা করেছি, এখন এমআরসিইউজির জন্য আমি আসলে দিদি 6 মাস ট্রেনিং এই যাচ্ছি না। কারণ আমার একটু ফ্যামিলি ইস্যু আছে সবকিছু মিলে। তো এখন আমি বুঝতেছি না দিদি যে এটা কি ওয়াইজ ডিসিশন হচ্ছে নাকি কোথাও ভুল হইলো। এটা নিয়েও আমার একটু কনফিউশন। এটা হ্যাঁ, ম্যারিড ম্যারিড দিদি। বাবু ম্যারিড। আছে? না, বাবু নাই দিদি। আচ্ছা, আপনি কি মনে হয় যে মানে যে ইস্যুটা আছে ফ্যামিলি ইস্যু, এটা বাদ দিয়ে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পড়ার জন্য দিতে পারবেন? মানে এটা এটা বাদ দিয়ে প্লাস ট্রেনিং করে 2 থেকে 3 ঘন্টা পড়ার জন্য দিতে পারবেন? উম, না, 2 থেকে 3 ঘন্টা দিতে পারবো না দিদি, কারণ আমি যে ইনস্টিটিউটটা মনে মনে ভাবছি ওইখানে নাকি খুব কাজের চাপ। তাহলে তো আপু এটা আসলে উচিত হবে না। কারণ যেটা সেটা হচ্ছে যে আপনাদের অরিয়েন্টেশনের মাধ্যমে আপনাদের কিন্তু ক্লাসগুলো শুরু হয়ে যাবে। এই মাসে আমরা রেকর্ডেড ক্লাস দিচ্ছি, এর পরের মাস থেকে আপনাদের লাইভ সপ্তাহে 2টা করে ক্লাস। সো যারা যারাই ভর্তি হতে চাচ্ছেন তাদের সবাইকেই আমি একটা কথা বলছি যে আপনার সবাই অনেক একটা মাথায় নিয়ে আসে যে আপনারা অনেকেই হয়তো আপনাদেরকে বলছে, যারা সিনিয়ররা পরীক্ষা দিছে একটু আগে, আমি বলি যে যারা হচ্ছে 2022 বা তার আগে পরীক্ষা দিছে, তারা আপনাদেরকে বলবেন আরে রিকল করলেই তো হয়, রিকল করলে এত বেশি প্যারা নেওয়ার কিছু নাই, আমার সিওজি পার্ট 1 অনেক সহজ একটা পরীক্ষা ছিল। বাট গত কয়েকটা সেশন জুড়ে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। যে পরীক্ষায় কেউ কখনোই ফেল করতো না, আমি বলতাম যে আপনি খালি টাকা দিয়ে বসেন, আপনার আর কিছু করা লাগবে না, আপনি টাকাটা দিয়ে, বিশেষ করে যারা পার্ট 1 পাস করছেন তাদেরকে আমি বলতাম যে আপনি টাকাটা দিয়ে বসেন, আপনি টাকাটা ফিল আপ করে বসেন, আপনার টাকা জোরে জোরেই পড়া হয়ে যাবে। এবার আর হচ্ছে এইটা গত একটু কমপ্লেক্স আছে। আপনার পড়ার প্রতি আপনার একটু ডেডিকেশন বাড়াতে হবে, আপনার একটু সময় বাড়াতে হবে। তো যারা যারা এমন হবে যে আপু আমি ট্রেনিং করে ফ্যামিলি সামলিয়ে প্রতিদিন 3 ঘন্টা পড়ার জন্য আলাদা করে বার করতে পারবো না, তাদেরকে আমি বলবো যে আপনারা শ্রেয়া ভট্টাচার্য আপুর মতো হচ্ছে ডিসিশন নেন। তারা হচ্ছে এইটাকে এক সাইড করে যে আপু আমি এবার আর ট্রেনিং এ ঢুকবো না। একটা কথা বলি, এইটা আপনাকে অনেকে বলবে, যেমন আমি আমার ট্রেনিং এ, আমার 4 বছরের ট্রেনিং এ কোনো রকম কোনো গ্যাপ নাই। আমি 4 বছরের ট্রেনিং এর মাঝখানে আমার সিওজি পার্ট 1 মিড টার্ম সহ অন্যান্য পরীক্ষা দিয়ে গেছি। অনেক আমার কলিগসরা আছেন তারা এটার যারা এটার মধ্যে বিভিন্ন সময় গ্যাপ নিয়েছে। এটা ভাবার কোনো দরকার নেই আপু আমি অনেক আগায় গেছি, আর ও তো অনেক আগায় গেছে, আমি তো পিছিয়ে গেলাম, আমার 6 মাস পিছিয়ে গেলাম। এক একজনের আপনার টাইম জোন ভিন্ন।
আপনার টাইম জোনের সাথে অন্যের টাইম জোন মিলানোর কোনো রকম কোনো দরকার নেই, আপনি আপনার টাইম জোনে আগাবেন। আপনি 6টা মাস পরে আপনার মেইন চিন্তা থাকবে, আমরা যেহেতু প্রাইভেট ট্রেনিং, আমাদের একটা চিন্তা থাকে এই এই ট্রেনিং পিরিয়ডটার পরে, এই যে আপনি 4 বছর বা 5 বছর ট্রেনিং করবেন, এরপরে আসলে আপনাকে হাতে ধরে আর কাজ শিখাবে না, বা এত ওয়াইড স্পেসে কাজ করার মতো এত এত সিএস, এত এত এনভিডি, এত এত ইএনসি করার মতো সুযোগ আপনার হাতে থাকবে না। এটা আপনার ট্রেনিং পিরিয়ড, এটা আপনার টিচিং পিরিয়ড। এই সময়টাতে আপনার 100% ইফোর্ট দিয়ে আপনার কাজটা করতে হবে। হয়তো সবসময় আপনি 100% দিতে পারবেন না, কখনো কখনো আপনাকে 50% ইফোর্ট দিতে হবে, যে আপনি যখন পরীক্ষাগুলো দিবেন। কিন্তু যদি এমন হয়ে যায় যে আপু আমি 50% ইফোর্টও দিতে পারবো না, তার চাইতে আমার কমে যাবে, তাহলে আমি বলবো যে এইটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইটার উপরে নলেজ আলাদা জিনিস, আপনি নলেজ গেইন করবেন, আপনি এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা এবং এমআরসিওজি কমপ্লিটও করবেন, কিন্তু আপনার হাতের কাজ, আপনার স্কিল যদি ভালো না হয়, আমরা কাজ করি একটা স্কিল ডিপেন্ডেন্ট সাবজেক্টের উপরে, আমাদের ওটি স্কিল যত বেশি ভালো হবে, আমার হাতের কাজ যত বেশি ভালো হবে, আমাকে হায়ার করার চান্স মনে হয় যে না আপু দুটো একবারে সম্ভব হচ্ছে না। জাস্ট এত বেশি চিন্তা করার কোনো দরকার নেই আপু, আমি পিছিয়ে যাচ্ছি এই করতেছি, সবাই কোনো না কোনো সময় পিছায়, জাস্ট টেক এ ব্রেক, টেক এ ডিপ ব্রেথ, এন্ড আপনি এখন আপনার যেটা মনে হচ্ছে যে যেটা প্রায়োরিটি বেশি সেইটা আগে করেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনি অন্য একটা ডিসিশন নিয়ে। আর এই দুইটার মধ্যে যে শ্রেয়াপুর মতো যারা আছেন তারা এই 6 মাস যখন আপনি গ্যাপ নিবেন, অনেকে আছেন, অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, শ্রেয়াপুদের সাথে অনেকেই ভর্তি আছেন, যারা হয়তো এখন দেখা যাচ্ছে যে 6 মাসের জন্য ভর্তি হচ্ছেন, কিন্তু মাথার মধ্যে ঢুকে আছে আপু আমি 1 বছরের একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিব। এইটা আমি মেনে নিব যারা যারা ট্রেনিং এর পাশাপাশি করতেছেন, যারা যারা ট্রেনিং এর পাশাপাশি প্রিপারেশন নিচ্ছেন। কিন্তু যারা যারা এরকম গ্যাপ নিয়ে প্রিপারেশন নিচ্ছেন সুস্মিতা আপুর মতো, তাদেরকে আমি বলবো তাদের কোনো মাফ নাই, তাদেরকে ধরে নিতে হবে। আপনি মরে যান, আপনি বেঁচে থাকেন, আপনার যা খুশি তাই হোক, আপনি গ্যাপ নিছেন, আপনি এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন, একদম এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনাকে, যে করেই হোক না কেন। এখনো পরীক্ষার ডেট দেয়নি, 1 জুনের শেষে অথবা জুলাইয়ের পরীক্ষা হবে, আপনাকে পরীক্ষায় যে করেই হোক না কেন বসতে হবে, পৃথিবী উল্টায় গেল অবস্থা। ঠিক আছে? সো এই কমিটমেন্টটা যেন আপনার প্রথম দিন থেকেই থাকে। আমরা আলাদা করে সবাইকে বলবো, কিন্তু আজকে যেহেতু সুস্মিতা আপু আছেন, আপুকে আমি বলবো যে চেষ্টা করবেন আপু সবগুলা ক্লাসই আমাদের, আপনাদের হচ্ছে জুম মিটিং এর লিংক প্রোভাইড করা হবে প্রত্যেকটা ক্লাসের শেষে, প্রতি সোম এবং বৃহস্পতিবার করে ক্লাস হবে। সো আপনারা ওই ক্লাসগুলাতে আপু, আপনি যেহেতু এটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন, এবং সবাই এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন, এটা অনেক বেশি টাকার একটা পরীক্ষা, এটা আপনার ফ্রি। সো আপনারা একটা কাজ করবেন যে আপনারা ক্লাসগুলা একেবারে লাইভে করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, লাইভে যদি আপনি করার চেষ্টা করেন, আপনি আমার একটা পড়া বুঝতেছেন না, আপনি আমাকে যদি 3বারও বলেন আপু এটা বুঝি নাই, আপু এটা বুঝি নাই, আপু এটা বুঝি নাই, তাহলে আমরা আপনাকে ওইটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো যারা যারাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন তারা চেষ্টা করবেন ইয়ে করতে। আচ্ছা, নেক্সট জুনে এক্সাম দিতে চাই, এইবারে ট্রেনিং এ জয়েন করবো, নেক্সট সেশন ব্যাচ কখন থেকে স্টার্ট হবে? আচ্ছা আপু, আপনি হচ্ছে জানুয়ারিতে এক্সাম দিতে চাচ্ছেন না, জুনে এক্সাম দিতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে আপু আমাদের জুনের যে ব্যাচটা আছে সেটা অবশ্যই আপনারা এখন ডিসেম্বর, মোটামুটি ডিসেম্বরের 12 তারিখ, মানে এখন পর্যন্ত আমাদের প্রপোজাল ডেট ডিসেম্বরের 12 তারিখ থেকে স্টার্ট হবে। কিন্তু আফরোজা আপু, আপনি এই কথাটাও এটা যে আপনি যদি, আমি জানি না আপনি কি ট্রেনিং এ যুক্ত আছেন নাকি, যে এফসিপিএস পার্ট 1 পাস করছেন, এবার ট্রেনিং এ যুক্ত আছেন নাকি আপু, মানে জাস্ট খালি পড়ার প্রতি ফোকাস করছেন? আফরোজা আপু, ট্রেনিং এ ঢুকতেছেন, কনগ্রেচুলেশন আপু, মানে আপনি কি এবার ট্রেনিং এ ঢুকতেছেন? খুব সম্ভবত ট্রেনিং এ ঢুকতেছেন, না হলে দেরি, মানে এটা বলার কথা না যে নেক্সট জুন এক্সাম দিতে। আমি আপু ধরে নিচ্ছি ট্রেনিং
তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, করি কি বেসিসে হেল্প করি বলেন তো? জুলাই থেকে ট্রেনিং, এই তো মানে জুলাই থেকে আপনাদের অ্যালোকেশন দিবে, তারপরে বুঝতে পারছি। আচ্ছা, আহ এখন আমি আপনাকে নিজেদের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি, যে আমরা যে আপনাদেরকে মানে গাইড করার চেষ্টা করি কিসের বেসিসে বলেন তো? আমরা যে নিজেরা কিসের জুলাই সেশনে, তখন তো এত গোছানো সবকিছু ছিল না। তখন দেখা যেত আমাদের শীট গুলো এত বেশি গোছানো না, আমাদের কোশ্চেন গুলো এত বেশি গোছানো না, আমাদের মুনিরা আপু যিনি আছে, আহ আচ্ছা আপু আমি দেখতেছি যেন কেটে না যায়। আমাদের মুনিরা আপু যিনি আছেন উনি একা একা ট্রাই করতেন যে পুরা টুক যেন উনি হচ্ছে একা একা মেনটেন করতে পারেন। তো একা একা আমরা, আর এখন তো আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি। তো সবকিছু তখন এত বেশি গোছানো ছিল না। সো 2000, কিন্তু আমি যে যখন পরীক্ষা দিছি, আমি বলতে পারি কোশ্চেনের প্যাটার্ন 2022-এর জুলাই যদি বলতে চান, আর আমি এখন আপনাদেরকে পড়াচ্ছি 2026-এর জানুয়ারি, কোশ্চেনের প্যাটার্নের ড্রাস্টিক চেঞ্জ আসছে। কোশ্চেনের প্যাটার্নে ড্রাস্টিক চেঞ্জ আসছে, মানে আমার মনে হয় আমি অনেক ইজি, অনেক 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 ইজি কোশ্চেনে পাশ করে গেছি। হ্যাঁ, এবং আমি তখন চিন্তা করছি, আমি তখন একটা ভুল ডিসিশন নিয়েছি যে হ্যাঁ, এমআরসিএলজি পার্ট 2 যেটা আছে, এইটা আমার ট্রেনিং শেষই হয়নি। আমি আমার ট্রেনিং এর পাশাপাশি পার্ট 1 পরীক্ষা দিতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি মিড 4 এর ট্রেনিং এ ছিলাম। মিড 4 এর ট্রেনিং যারা যারা জানেন যে অনেক ড্রাস্টিক ট্রেনিং হয় আমাদের। ট্রেনিং মানে আমাদের ডিউটি যেটা আছে, ডিউটি বা মানে ডিউটির টাইম যেটা আছে, এইচএমও পরিমাণ কম, ডিউটি টাইমটা একটু বেশি পড়ে। সো আমার পার্ট 1 পরীক্ষা দিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, আমার শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো ওইটা থেকে আমার একটা জিনিস হয়েছিল যে না, আমি পার্ট 2 পরীক্ষা এর মধ্যে দিব না, পার্ট 2 পরীক্ষাটা আমার ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে নি, তারপরে গিয়ে আমি পরীক্ষা দিব। এবং আমার আজকের দিনে এসে মনে হয় এটা অনেক একটা রং ডিসিশন ছিল। ঠিক আছে, আমি যদি আমাদের তাহমিনা দেওয়ান উভি আপুর কথা যদি আমরা বলি, আপনারা দেখে দেখে থাকবেন হয়তো, আপু যদিও এফসিপিএস কমপ্লিট করা, আপু কিন্তু 1.5 বছরের মধ্যে পুরো এফসিপিএস জার্নিটা কমপ্লিট করে ফেলছেন। ইউনিভার্সিটি পার্ট 1 দিছেন, 6 বছরের, 6 মাসের প্রিপারেশন দিছেন, পার্ট 2 দিছেন, 6 মাসের প্রিপারেশন দিছেন, পার্ট 3 দিছেন। আপুর আমাদের মতো ট্রেনিং এর প্যারাটা ছিল না, অ্যাজ আপুর আগের থেকে ট্রেনিং করা। এটাই আমি বলতে চাচ্ছি যে পরীক্ষা দেওয়ার জন্য 6 মাসের প্রিপারেশন ইজ এনাফ। 6 মাসের প্রিপারেশন নিলে আপনার হয়ে যাবে। দিন দিন যেটা হবে, আমি তখন আমার 2022 সালে আমার যে রেসপন্সিবিলিটিটা ছিল না, আজকে 2026 সালে আমার রেসপন্সিবিলিটির জায়গাটা অনেক বেশি, আমার কাজ করার জায়গাটা অনেক বেশি। তো আমি দেখা যাচ্ছে যে পাশাপাশি প্রিপারেশন নেওয়াটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে আগের চাইতে। তো আমরা আপনাদেরকে কি হিসেবে গাইড করার চেষ্টা করি? আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে গাইড করার চেষ্টা করি। সো আপুর মতো যারা আছেন যে এরকম, যে আপু আমি তো মাত্র, আফরোজা আপুর মতো যারা আছেন যে আপু আমি তো মাত্র ট্রেনিং এ জয়েন করতেছি, এখন ট্রেনিং এর পাশাপাশি আসলে আমি কতখানি পড়ার জন্য প্রিপারেশন নিতে পারবো, আপনি স্টার্ট করেন। আপনি মাথায় রাখেন আপনি জানুয়ারিতে পরীক্ষা দিবেন। ঠিক আছে, আপনি যদি জানুয়ারিতে পরীক্ষা দিবেন, আপনি মনে রাখেন আপনি প্রিপারেশন নিতে থাকেন। যদি আপনার নভেম্বরে গিয়ে, আমাদের মোটামুটি আপনাদের বুকিং যেটা আছে মানে টাকা জমা দিতে হবে পরীক্ষার জন্য, এইটা হবে হচ্ছে আপনাদের নভেম্বরে। নভেম্বরে যদি আপনি দেখেন যে আপনার টাকা জমা দেওয়ার ডেটের আগে আপনার 50% পড়া হয়নি, আপনি আমার সাথে কথা বলুন। যাদের যাদের এটা নিয়ে মনে কনফিউশন থাকে, আপনাদের ক্লাস হলে আপনি দেখবেন যে আপনাদের ক্লাস নিয়ে আমি বলবো যে নভেম্বরে যাদের যাদের মনে হবে যে আপু পরীক্ষা দিব নাকি দিব না, এটা নিয়ে আপনারা আমার সাথে কথা বলবেন। তখন আমি তাদেরকে বলি আপু 50% পড়া হয়েছে নাকি হয়নি। যদি 50% পর্যন্ত পড়া হয়ে যায়, তাহলে আমি বলবো, 50% পর্যন্ত যদি পড়া হয়ে যায় তাহলে আমি বলবো আপু কোনো চিন্তা নাই, আপনি পরীক্ষায় বসে পড়েন, আপনি জানুয়ারিতে বসে পড়েন। আর যদি হয়ে যায় যে না আমি আপু এত ট্রেনিং করে সবকিছু করে আমি 50% করতে পারিনি, তাদের জন্য আমি বলবো আপনি যেহেতু 50% করতে পারেন নাই, তার মানে কি 6 মাস আপনার জন্য এনাফ না। আপনি এই 6 মাসে পড়া মোটামুটি গুছিয়ে রাখেন, লং ব্যাচটাই আমাদের অ্যাডমিট হয়ে যান আপু, এর মধ্যে আপনি পড়া গুছিয়ে রাখেন। পরবর্তী 6 মাস যেটা আছে মানে জানুয়ারি থেকে জুন সেশনে আমাদের এক্সাম ব্যাচ, যেগুলার পেমেন্ট ফি খুবই কম, তো ওইটার মধ্যে ভর্তি হয়ে আপনি জাস্ট খালি এক্সাম দিয়ে নিজেকে ঝালাই করতে থাকবেন। অ্যাজ আপনার মনে হচ্ছে ট্রেনিং এর পাশাপাশি আপনি মানে প্রপার প্রিপারেশন নিতে পারবেন না, যারা 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 এটা মনে করবেন তাদের জন্য 1 বছরের প্রিপারেশনটা অনেক বেশি ভালো। তারা 1 বছর মানে প্রথম 6 মাস যেটা আছে, সেটা হচ্ছে ফুল কনসেন্ট্রেশন দিয়ে লং ক্লাস রিকল গুলা সব গুছিয়ে রাখবেন। পরের 6 মাস হচ্ছে রিভাইজ। ঠিক আছে, আম, খালি মানে এখন থেকে জুনিয়র প্রিপারেশনের কথা কেউ ভাবেন না। কেউ যদি মনেও করে থাকেন যে জুনিয়র প্রিপারেশন নেবেন, অবশ্যই এখন থেকে আপনি জানুয়ারি বেস করেই পড়েন।
নভেম্বর মাসে এসে আমাকে বলবেন। আচ্ছা, কত টাকা লাগতে পারে? 1 লাখ থেকে 1,05,000 টাকার মধ্যে। মানে আপু পাউন্ডের হিসাব তো ওখানে পাউন্ড বেসিস হয়, খুব সম্ভবত 572 পাউন্ড লাস্ট বার যে টাকাটা ছিল, 572 পাউন্ড ছিল। সো আমরা আপনার সেদিন যত টাকা আসবে সেই অনুযায়ী আপনার টাকাটা হচ্ছে। আমার মনে হয় যে যারা যারা আমাদের সাথে লাইভে ছিলেন আজকে, আকসা মেন্টাল লাইফ প্রোগ্রামটা অনেক বেশি ভালো হলো। আপনাদের যা যা কোয়ারি ছিল আপনারা সরাসরি আমাকে আস্ক করলেন, আমি পারলাম আপনাদেরকে সবগুলা কোয়ারিজ গুলা ফিল আপ করে দিতে। আমি আশা করব যে আপনারা আমাদের সাথে ব্যাচটায় অ্যাড হয়ে যাবেন, তখন আপনাদের সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক মজা হবে। আম, আমরা গল্পের মাধ্যমে, মজার মাধ্যমে পড়ার চেষ্টা করব। আমি আপনাদের মাইক্রোবায়োলজি ক্লাসটা নিই। দীপাপুর লাইভটা কবে? দীপাপুর আরেকটা লাইভ খুব সম্ভবত কালকে অথবা পরশুদিন আছে, তো ওই লাইভটার মধ্যেও অ্যাড হয়ে যেতে পারেন। আর আমাদের আপু আপনার তো কালকে আপনাদের দিয়ে দিবে, কালকে আপনাদের অরিয়েন্টেশন প্রোগ্রাম হবে। অরিয়েন্টেশন প্রোগ্রামটার মধ্যেও আমি থাকবো, দীপাপু থাকবে, আপনাদের রিমি আপু থাকবে। তো এটার মধ্যেও যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে আপনারা আস্ক করে নিতে পারেন। থ্যাংক ইউ আপু। তো আহ আশা করছি আপনাদের সাথে সবার সাথে লং ব্যাচে দেখা হবে ক্লাসের মধ্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।